আসসালামু আলাইকুম। রায়হান রাফির পরিবর্তে শিহাব শাহীন। নিশো কতটুক সঠিক সিদ্ধান্ত নিল? শাকিব খান মালয়েশিয়াতে যে প্রোগ্রামটি করেছে সেখানে হট্টগোল এবং বাপ্পি চৌধুরীর ডেঞ্জার জোন নিয়ে বাপ্পি চৌধুরী কি কথা বলল? চলেন তিনটা বিষয় নিয়ে আলোচনা করি। শুরুতে বাপ্পি চৌধুরীর কাছে আসছি। বাপ্পি চৌধুরীর ডেঞ্জার জোন নিয়ে বাপ্পি বলেছে যে পরিবার পরিজনকে সাথে নিয়ে সিনেমাটি দেখতে যাবেন। যদি সিনেমাটি দেখে ভয় পান তাহলে কর্তৃপক্ষের দায়ী নয়। অর্থাৎ একা একা সিনেমাটা দেখতে ভয় পাবেন। আচ্ছা, সিনেমা হলে কি মানুষ একা সিনেমা দেখে? সিনেমা হল তো আরো অনেকজন থাকে সিনেমায় দেখার জন্য। তো পরিবার পরিজন নিয়ে কেন সিনেমা দেখতে হবে? তার মানে কি বাপ্পি চৌধুরী কি অলরেডি আশঙ্কা করে ফেলেছে যে সিনেমা দেখতে সিনেমা হলে তেমন কোনো ভিড় হবে না? হয়তো খালি সিনেমা হলে কয়েকজন বসে সিনেমা দেখবে, হয়তো 5 জন 10 জন দর্শক হবে, হলের 4-5 কোণায় 4-5 জন বসবে। তার চাইতে এরকমটি করা হোক যে যে 5-6 জন যাবে ডেঞ্জার জোন দেখার জন্য, সেই 5-6 জন যেন একসঙ্গে বসে, যদি পরিবার নিয়ে না যায়। যদি বাপ্পি চৌধুরীর কথা সঠিক হয় যে সিনেমাটা দেখে মানুষ ভয় পাবে, কিন্তু সিনেমার টিজার দেখে, ট্রেলার ছাড়ছে, ট্রেলারটা এখন দেখি নাই, টিজার দেখে আমার কাছে মনে হয়েছে এই সিনেমা দেখে মানুষ ভয় তো দূরে থাক, বিরক্ত হয়ে হল থেকে বেরিয়ে যাবে। ম্যাক্সিমাম স্টক ফুটেজ, টিজার এবং ট্রেলারে তো সিনেমার গল্প বোঝা যাবে না, খুব স্বাভাবিক কথা। কিন্তু এই সিনেমার পুরা টিজারটা একটা জঙ্গলের মধ্যে শেষ করে ফেলছে। নতুন কিছু নাই, মানে আর কিছু দেখাচ্ছে না। একটা জঙ্গলের মধ্যে এই ভূত প্রেত এই হাবি জাবি এগুলো দিয়ে জঙ্গলটা শেষ। যদি সিনেমার গল্পটাও এরকম হয় যে এক জঙ্গলেই গল্প শেষ, তাহলে হবে খুব বেশ। দর্শক হাফ টাইমের আগেই হল থেকে বেরিয়ে যাবে। তো যাই হোক, আগে ভাগেই সিনেমা নিয়ে এই প্রকার ধারণা না করাই ভালো। বাজি উল্টে যেতেও পারে। যদিও সিনেমাটা 6 বছর আগের, বাপ্পির এই সিনেমাটা 6 বছর আগের সিনেমা, 6 বছর আগে শুট করছে। 6 বছর পরে কেন বাপ্পির এই সিনেমাটা আসলো? শুধু বাপ্পির সিনেমা যে 6 বছর আগে তা না, এর আগে একটা সিনেমা, আরেকটা সিনেমা রিলিজ হয়েছে দুনিয়া 9 বছর আগের। আরেকটা সিনেমা আসতেছে হুরমতি 2 বছর আগের, 4 বছর আগের। আরেকটা সিনেমা কি জানি নাম, ওটা 2 বছর আগের। মানে অতীতকালের সিনেমা নিয়ে বর্তমান কালে নাড়াচাড়া দিচ্ছে। এর কারণটা কি? যেখানে ইন্ডিয়াতে পুরনো সিনেমাগুলো রিলিজ হচ্ছে, সেখানে বাংলাদেশে পুরনো সিনেমা রিলিজ হচ্ছে। একটা রিলিজ আর একটা রিলিজ। বাংলাদেশের দর্শকদের কি এত ব্যাকডেটেড মনে করছে তারা? তারা কি ভাবছে বাংলাদেশের দর্শকরা সেই পুরনো কালেই পড়ে আছে, যে 6 বছর আগের সিনেমা, 9 বছর আগের সিনেমা, 4 বছর আগের সিনেমা এখন রিলিজ দিলে দর্শক সেটা খাবে? হয়তো এরকম কিছু একটা হচ্ছে যে যেহেতু এই সিনেমা দর্শক খুব একটা আগ্রহ বোধ করবে না দেখার জন্য, তাই কোন রকম পাবলিসিটি ছাড়া হুট করে এসে, মানে সিনেমার আগে হুট করে এসে টিজার ট্রেলার দেওয়া শুরু করছে। যদি সিনেমার প্রতি দর্শকের আগ্রহ থাকতো, তাহলে আগ্রহটা আগে থেকে তৈরি করতে হইতো। তো যাই হোক, এই সিনেমাগুলা আমার দেখার আগ্রহ নাই, কিন্তু সিনেমাগুলো আমার দেখতে হবে হলে গিয়ে আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য। দেখি, হলে এখনো যাইনি, কতজন লোক সমাগম হয় সেটা আপনাদেরকে জানাবো। এরপরে আসি আফরান নিশো এবং যে কাজটি করেছে, যে রায়হান রাফি আফরান নিশোকে সিনেমা, আরেকটা নতুন সিনেমা করবে করবে বলে একটা বুলা ঝুলাইয়া আফরান নিশোকে ঘুরাইছে 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 ঘুরাইছে, কিন্তু 2 বছরে করে নাই। তো নিশো তো চালাক, নিশো তো বসে থাকবে না। তো নিশোর এমন একজন ডিরেক্টর নিয়ে কামব্যাক করতে হবে, যে ডিরেক্টরটা রায়হান রাফির চাইতে অ্যাটলিস্ট ভালো জ্ঞান রাখে, ভালো মেকিং জানে, ভালো সিনেমা বুঝে, ভালো গল্প বুঝে। এখন
শিহাব শাহীন কতটা রায়হান রাফির চাইতে সাকসেসফুল। শুধু একটা সিনেমা দিয়ে তো শিহাব শাহীনকে তুলনা করা যাবে না। তারপরেও শিহাব শাহীন যখন ছুঁয়ে দিলে মনটা রিলিজ করলো আরিফিন শুভকে এবং জাকিয়া বারি মমকে নিয়ে, তখন সেই সিনেমার গানগুলো কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সিনেমার গল্পও অনেক প্রশংসিত হয়েছিল। সিনেমাটা ওই সময়ে আরিফিন শুভ যেহেতু নাটক থেকে এসছে, জাকিয়া বারি মম নাটক থেকে এসছে, শিহাব শাহীন নাটক থেকে এসছে, ওই সময় নাটকের আর্টিস্টদেরকে দারুণভাবে ডিপ্রাইভ করা হইতো, ডিমোটিভেট করা হইতো এবং নাক ছিটকানো হইতো। তো সেই জায়গা থেকে শিহাব শাহীন ওই সময় ছুঁয়ে দিল মনের সময় যতটুকু সাকসেস পাইছে, ওটা যদি এই সময় হইতো তাহলে শিহাব শাহীন এর চাইতে আরো অনেক বেশি সাকসেস পাইতো। আমি একটা ভেতরের খবর বলি, রায়হান রাফি যখন রায়হান রাফি হয় নাই, তখন রায়হান রাফি অনেক জায়গায়, অনেক আড্ডায়, অনেক পোস্টে সে স্বীকার করেছে, সে বলেছে, সে শেয়ার করেছে যে শিহাব শাহীন ইজ আ ভেরি গুড মেকার। শিহাব শাহীনকে রায়হান রাফি অনুকরণ করে, শিহাব শাহীনকে রায়হান রাফি অ্যাডমায়ার করে। শিহাব শাহীনের মতো একজন ডিরেক্টরের সঙ্গে কাজ করার জন্য রায়হান রাফি মুখিয়ে আছে, বা শিহাব শাহীনের সঙ্গ সে পাইতে চায়, বা শিহাব শাহীনের আশেপাশে সে থাকতে চায়। আপনারা রায়হান রাফির শুরুর কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে যে মামরুর রশিদ বান্না, রায়হান রাফি যখন রায়হান রাফি হয় নাই, তখন মামরুর রশিদ বান্নার সঙ্গে শিহাব শাহীন এই রায়হান রাফি কাজ করতে চেয়েছিল, বা তার সঙ্গে ঘোরাফেরা করতো, তার সঙ্গে আড্ডা দিত। মামরুর রশিদ বান্নাকে রায়হান রাফির মনে হইতো যে অনেক বড় একজন ডিরেক্টর। যখন সে সিনেমায় ঢুকবে প্রথম সিনেমা, তখন সে সৈকত নাসিরকে ভাবতো সে অনেক বড় ডিরেক্টর। সে কিন্তু তখন সৈকত নাসিরের সঙ্গে আড্ডা দিত, সৈকত নাসিরের আশেপাশে থাকতো। এবং এই সিনেমার জার্নির সময়ের কয়েকটি কথা, সেটা হচ্ছে গিয়ে সে এই সময় কয়েকজন সিনেমার ডিরেক্টরের সঙ্গে সে উঠা বসা করেছে। কারণ সে ভেবে, তখন যে প্লটটা ছিল যে সিনেমার ডিরেক্টররা নাটকের ডিরেক্টরদেরকে খুব একটা মূল্যায়ন করতো না। তো রায়হান রাফি তো খুব চালাক ছেলে, সে মামরুর রশিদ বান্নাকে ছেড়ে দিয়ে সে সৈকত নাসির, শামীমুল ইসলাম শামীম এদের সঙ্গে ঘোরা শুরু করলো। ইভেন সে শামীমুল ইসলাম শামীমের বাসায়ও একটা রুম ভাড়া নিয়ে, আমাদের এই সময়ের একজন নায়ক আছে আরজু, কায়েস আরজু, তাকে সাথে করে নিয়ে একটা রুম নিয়ে সে থাকতো। ডিউ টু এই সিনেমার জোনে, কমার্শিয়াল সিনেমার জন্য রায়হান রাফিকে ঢুকতে হবে। সেই রায়হান রাফি এখন অনেক বড় রায়হান রাফি হয়ে গেছে। সেই সৈকত নাসির, সেই শামীমুল ইসলাম শামীম, সেই মামরুর রশিদ বান্না, সবাইকে রায়হান রাফি অনেক যোজন যোজন দূর পেছনে ফেলে রায়হান রাফি এখন অনেক এগিয়ে গেছে। কারণ রায়হান রাফির ভেতরে সেই যোগ্যতা ছিল, সেই ক্যালিবারটা ছিল। সো আফরান নিশো যে কাজটি করলো, সে শিহাব শাহীনকে পিক করলো সিনেমার জন্য। শিহাব শাহীন সিনেমায় কিন্তু আসার কথা ছিল না, কারণ সিনেমায় যদি আসতোই তাহলে তার সেই প্রথম সিনেমার পরেই সে আবার কয়েকটি সিনেমা বানাইতো। সিনেমার প্রতি তার খুব একটা আকর্ষণ ছিল না, যতটুকু আমি বুঝি। আফরান নিশোর সঙ্গে শিহাব শাহীনের কিছু কাজ হয়েছে, সিন্ডিকেট হয়েছে, আরো কিছু ওয়েব সিরিজ হয়েছে, নাটক হয়েছে, অনেকগুলো নাটক হয়েছে। তো সিন্ডিকেট নাটকটা খুব জনপ্রিয়তা পাইছে, খুব জনপ্রিয়তা পাইছে। এবং আফরান নিশোর সঙ্গে শিহাব শাহীনের যে কটা প্রজেক্ট হয়েছে, সবগুলো প্রজেক্ট খুব ওটিটিতে বা ওই বেল্টে খুব প্রশংসিত হয়েছে এবং পপুলার হয়েছে, অনেক হিটও হয়েছে, অর্থকরীয় আয়। তো ওটিটিতে শিহাব শাহীন আর আফরান নিশো একটা জুটি খুব ভালো ওয়ার্ক করতেছে। তো আফরান নিশো করলো কি, তাহলে যেই শিহাব শাহীনকে রায়হান রাফি একসময় প্রেইজ করতো, প্রশংসা করতো, তার সঙ্গ চাইতো, তার সঙ্গে আড্ডা দিতে চাইতো, রায়হান রাফি যেই শিহাব শাহীনকে তার মানে অগ্রজ মনে করতো, সেই শিহাব শাহীনকে পিক করলো আফরান নিশো। এবং আফরান নিশো শিহাব শাহীনকে নিয়ে দাগি সিনেমাটা নিয়ে আসলো। এখানে দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আফরান নিশো অনেকদিন পরে আসছে, আর শিহাব শাহীনও অনেকদিন পরে আসছে। শিহাব শাহীন আফরান নিশোরও আরো কয়েক বছর পরে আসছে, আবার সিনেমায় ব্যাক করছে।
তো দুইজনেরই এটা একটা কামব্যাক ফিল্ম। সেই জায়গা থেকে শিহাব শাহীন তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে, আর আফরান নিশো তো তার সর্বোচ্চটা দিবেই। তো দুইজন যখন তাদের ম্যাক্সটা দিচ্ছে, তখন দু একটা জায়গায় একটু ঝামেলা হইতে পারে। সেটা হচ্ছে তমা মির্জা। তমা মির্জার অ্যাক্টিং খুব আহামরি কিছু না, এটা সবাই এক বাক্যেই মেনে দিবেন, কিন্তু তার ভিতরে একটা চেষ্টা আছে, সে একটা চেষ্টায় থাকে। সেই চেষ্টাটা আমি সুরঙ্গ করতে গিয়ে দেখেছি। তার সিনেমা বা ক্যারেক্টারে ঢোকার প্রতি যে ডেডিকেশন, সেই ডেডিকেশনটা আমি সিনেমা করতে গিয়ে তমা মির্জার সঙ্গে কাজ করতে গিয়ে দেখেছি। তো শিহাব শাহীন ইজ এ ভেরি নাইস মেকার। রায়হান রাফি আর শাকিব খান যেই কাজটি করেছে, সেই কাজটি ব্যাপক ম্যাসিভ হিট হয়েছে। ঠিক সেরকম শাকিব খান আর শিহাব শাহীন যদি একটা কাজ করে, সেটাও কিন্তু একটা ম্যাসিভ হিট হইত। যাই হোক, এখন দেখার বিষয় যে আফরান নিশো আর শিহাব শাহীন কি বা তাদের প্রজেক্টটা কতটা মুভ করে মার্কেটে, সেটা এখন দেখবার বিষয়। তবে পার্সেন্টেজ কিন্তু অনেক বেশি। শিহাব শাহীন আর আফরান নিশো যেহেতু এক হয়েছে, এই দুজনের ভেতর থেকে ভালো কিছু আসার পার্সেন্টেজটা একটু বেশি। আর তমা মির্জা ফ্যাক্ট, এটা শিহাব শাহীন তমা মির্জাকে সেই জায়গা থেকে তৈরি করে নিবে যতটুকু আমি ধারণা করছি। এবার আসি শাকিব খানের মালয়েশিয়ায় গন্ডগোল নিয়ে। ছাত্র জনতা এবং রেমিটেন্স যোদ্ধার জন্যই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন সফল হয়েছে। কারণ আপনারা যারা বৈদেশে আছেন, আপনারা যারা প্রবাসী আছেন, এবং আপনারা একটা স্লোগান দিয়েছিলেন যে ছাত্রদের যদি দাবি মানা না হয়, তাহলে একটি টাকাও আমরা বাংলাদেশে পাঠাবো না, একটি ফরেন রেমিটেন্স পাঠাবো না। বিধায় তৎকালীন সরকার বাধ্য হয়েছে মাথা নত করার জন্য আপনাদের জন্য। আমাদের সম্মান করি, সেটা একটি কথা বলতে হবে যে আপনারা সবাইকে একটু শেখানোর জন্য, সবাইকে শান্ত হওয়ার জন্য। আচ্ছা, এই পরবর্তীতে শুভেচ্ছা অফিস শুভেচ্ছা বিনিময় করছেন বেসিক ইন্টারভিউ অফ দ্য ইয়ার মারুফ মোহাম্মদ রহিম ইসলাম ভাই। তো পরিচয় করে দিয়েছি পরিচয় দিয়েছি সরি আমি দেখতেছি আমি দেখেছি দেখেছি মোস্তফা রাজু আলবেলা দেখেছি আপনাদের কাছে অনেক অনেক সরি বলতেছি ভাই, প্লিজ সরি আপনাদের মাঝে প্লিজ আপনারা বড় ভাই শুদ্ধ বড় ভাই প্লিজ মাফ চাচ্ছি ভাইয়া, প্লিজ দয়া করে আপনারা আমাদের এই অনুষ্ঠানটা সময় আপনারা আপনাদের হাতে মারতে প্লিজ মাফ চাচ্ছি ভাইয়া, প্লিজ প্লিজ মাফ চাচ্ছি শাকিব খান মালয়েশিয়াতে যেই অ্যাওয়ার্ড প্রোগ্রামে গিয়েছিল, রেমিটেন্স যোদ্ধাদের অ্যাওয়ার্ড দেবার জন্য যে প্রোগ্রামে গিয়েছিল, সেই প্রোগ্রামে গিয়ে একটা হট্টগোল হয়েছে। সেই প্রোগ্রামে কেউ ওই বক্তব্য, কেউ একজন বক্তা বা কেউ একজন উপস্থাপক হইতে পারে, রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়ার কারণে সেই অনুষ্ঠানের ভিতরে একটা হট্টগোল তৈরি হয়ে গেছিল, এবং সেই হট্টগোলটা দীর্ঘক্ষণ চলেছে। সেই গন্ডগোলটা দীর্ঘক্ষণ চলেছে, সেটাকে ট্যাকেল দিতে তাদের অনেক সময় লেগেছে, এবং পুরোটা সময় শাকিব খান অসহায়ের মতো স্টেজে দাঁড়িয়েছিলেন।
একজন মেগা স্টার, বাংলাদেশের একজন মেগা স্টার এমন একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে গিয়েছে যেখানে তার সামনে এরকম গন্ডগোল হচ্ছে। এই বিষয়টা যখন ইন্টারন্যাশনাল হয়ে যায় তখন আমাদের মান সম্মানটা কোথায় থাকে? আমরা নিজেরাই নিজেদের মান সম্মান রাখতে পারছি না, বা রাখতে চাইছে না, বা রাখছি না, তো অন্যরা কি করবে? মানুষ তো নিজেদের জায়গাটাকে ঠিক রাখে। যে যে একটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে, সেখানে সেরকম একটা প্রোগ্রামে এই গন্ডগোলটা না করে তারা প্রোগ্রামটা শেষ করে পরে এটা নিয়ে আলাপ করতে পারতো, পরে এটা নিয়ে কোনো একটা ডিসকাশন হইতে পারতো। সেটা না হয়ে তারা ওই প্রোগ্রামের ভেতরেই তারা গন্ডগোলটা শুরু করলো, এবং এতে যেটা হইলো যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়লো। তো ভবিষ্যতে শাকিব খানের উচিত যাতে করে প্রোগ্রামগুলো, যে প্রোগ্রামে সে যাক, যে প্রোগ্রামে সে যাক, সেই প্রোগ্রামটার এ টু জেড যেন তার নখদর্পণে থাকে। তার একটা টিম থাকবে, সেই টিম পুরো প্রোগ্রামটা কিভাবে হচ্ছে, কারা ইয়ে করছে, দায়িত্বে আছে, কারা নিরাপত্তার দায়িত্বে আছে, কোনো গন্ডগোল হতে পারে কিনা, যদি গন্ডগোল হয় তাহলে সেটা ট্যাকেল দেওয়ার মতো সামর্থ্য তাদের আছে কিনা, এবং সেই প্রোগ্রামে সে গেলে তার ইমেজের ইমপ্রুভমেন্ট হবে না ইমেজের ডিক্রিজ হবে, সেই বিষয়গুলো তার বিবেচনা করে প্রোগ্রামে যাওয়া উচিত। এখন প্রোগ্রামের প্রচুর অফার আসবে, কারণ এখন শাকিব খান বাংলাদেশের মেগা স্টার। এমন কোনো কোম্পানি, এমন কোনো ইভেন্ট নাই যারা প্রথম টার্গেট রাখবে শাকিব খানকে নেওয়ার জন্য, বিশেষ করে বিদেশে। কারণ শাকিব খান এখন বাংলাদেশের সবচাইতে বড় ব্র্যান্ড। যেহেতু তিনি বাংলাদেশের সবচাইতে বড় ব্র্যান্ড, তো তাকে নেওয়ার জন্য সবাই উন্মুখ হয়ে থাকবে। সেই জায়গা থেকে শাকিব খানের এখন উচিত একটা, আমি আমার আগের কন্টেন্টে বলছিলাম যে শাকিব খানের নিরাপত্তা রক্ষী বা দেহরক্ষী বাড়াতে হবে, এবং সেই সঙ্গে আরো একটা জিনিস অ্যাড করতে হবে, শাকিব খানের একটা টিম থাকবে, যে টিম শাকিব খানের এই সমস্ত প্রোগ্রামগুলো তারা আগে থেকে এগুলো যাচাই বাছাই করবে, কোন প্রোগ্রামে শাকিব খান যাবে কি যাবে না। শাকিব খানের সিনেমার স্ক্রিপ্ট করবে, সেই সিনেমার স্ক্রিপ্ট পড়ে বুঝবে যে এই সিনেমার সঙ্গে অন্য কোনো সিনেমার কোনো ঝামেলা আছে কিনা, কপি স্ক্রিপ্ট কিনা, বা এই সিনেমা তার করা উচিত হবে কিনা, এই সিনেমার করলে শাকিব খানের ক্যারিয়ারে কতটুকু প্লাস হবে, এই সমস্ত কিছু যারা গবেষণা করবে, এগুলো নিয়ে যারা সিদ্ধান্ত নিবে একটা, সেই সিদ্ধান্ত শাকিব খানকে জানাবে, তারপর শাকিব খান সেটা ইয়ে করে মূল্যায়ন করে সে তার সিদ্ধান্তটা দিবে। এরকম একটা টিম এখনই শাকিব খানের করা উচিত, নাইলে শাকিব খান যেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সেই লক্ষ্যটা ব্যাহত হবে। দর্শক, আপনারা এই বিষয়ে কি ভাবছেন? অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।